হ্যালো বন্ধুরা, আপনারা শীতের প্রথম লগ্নেই প্রত্যেকে আশা করি ভালো আছেন। তাই হয়তো কেউ কোথাও ভাবছেন যে কোথায় কোথায় পিকনিক করতে যাওয়া যায়, তাই তো। তাই আমার দৃষ্টিতে প্রথমেই আজকে আমরা এই শীতের প্রথমেই একটা ফ্যামিলি ট্যুর নিয়ে যাব পাথর চাপড়ি দাতা অলি মেহবুব স্যার মাজার। তাই এই ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনাকে খুবই ভালো লাগবে। শীতের প্রথমেই অনেকেই আমরা অনেক জায়গা যাবার জন্য মনস্থির করে ফেলি এবং যাবার জন্য উৎসাহিত হই, তাই না? পিকনিক করার উদ্দেশ্যে। তাই আমরা পিকনিক করার উদ্দেশ্য নিয়ে যাচ্ছি না আজকে। আমরা যাচ্ছি আমাদের একটা মাজারের মানত দেওয়া ছিল, সেই মানত পূরণের উদ্দেশ্যে আমরা দুটো খাসি নিয়ে যাচ্ছি। তার মধ্যে একটা আমরা ছেড়ে দেবো মাজারে, আরও একটা সেখানে সিন্নি বানিয়ে বিতরণ করে এবং আমরাও খাওয়া দাওয়া করে আবার ফিরে আসব। তাই তো আমরা শুরু করলাম আমরা রামপুরহাট থেকে। তাই আমরা আজকের ভিডিওটা আমি দেখাবো শুরু থেকে শেষ পর্যন্ত, যাবার সময়কার রাস্তার আশেপাশে দুই দিকের দৃশ্য, কোথায় কী আছে খুঁটিনাটি, এবং সর্বোপরি মাজার প্রাঙ্গণের বা মাজারের এলাকার আশেপাশের টোটাল খুঁটিনাটি দৃশ্যগুলিও আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি ঘুরে ঘুরে দেখাবো। তাই একটা অনুরোধ রইল, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন না কেটে, অর্থাৎ কেটে কেটে দেখলে সব কিছুটা বুঝতে পারবেন না, বা যে মাজার দর্শন বা যাওয়ার পথের যে একটা আনন্দ উপভোগের দৃশ্যটা, এটাও কিন্তু বুঝবেন না। তাই অনুরোধ রইল প্রত্যেকটা দৃশ্য দেখার জন্য এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আর একটা প্রতিদিনের মতো একটা অনুরোধ রাখছি, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই সম্পদ ড্রিম সলিউশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথী হন, যাতে প্রত্যেকটা ভিডিও সবার আগে প্রথম দেখতে পান আপনার মোবাইলে, এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিয়ে অল নোটিফিকেশানটা অন করে দিয়ে সঙ্গে থাকুন। আর যদি ভালো লাগে ভিডিওগুলি তাহলে অবশ্যই প্লিজ একটা লাইক দেবেন, যেহেতু লাইক দিলে আমাদের অনেক রকম ভিডিও বানাতে খুবই উৎসাহিত লাগে এবং আরও ভালো লাগে। তাই আমরা রামপুরহাট পেরিয়ে মল্লারপুরের ব্রিজ পেরিয়ে আমরা চলে এলাম গনপুর বনের মধ্যবর্তী। তো আমরা চলেছি আমাদের পরিবারবর্গ নিয়ে আজকে এই শীতের সুন্দর সকালে। যেতে যেতে বেশ হাওয়াই লাগছিল, একটু কুয়াশা কুয়াশা আচ্ছন্ন ছিল। রাস্তা যেহেতু খুব একটা ভালো নয়, তাই জন্য ধুলোও ছিল রাস্তায়, তাই হয়তো ভিডিওটা একটু আবঝা আবঝা হয়েছে বা ক্লিয়ার হয়নি, তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তবুও কিন্তু আপনাকে অবশ্যই ভালো লাগবে। এইটা হচ্ছে সুতসাল মোড়, অর্থাৎ রামপুরহাট এই দাতা বাবার মাজার যেতে গেলে রামপুরহাট থেকে আপনাকে মোড়গ্রাম পানাগড় যে জাতীয় সড়ক রয়েছে সেই রাস্তাতেই আপনাকে যেতে হবে। তাই এই রাস্তার দুই দিকে যেতে যেতে পড়বে অনেক কিছু দেখার দৃশ্য। আমরা ইতিমধ্যে দেউচা ব্রিজ পার হয়ে গেলাম। এরপরেই এই মোড়টা হচ্ছে মোহাম্মদ বাজার মোড়। যাবার সময় বাসে একটু ডিস্টার্ব দিয়েছিল, তার জন্য কিছুক্ষণ আমাদেরকে ওয়েট করতে হলো মল্লারপুর বায়না মোড়ে। তারপরে বাসটা ঠিক হয়ে যাওয়ার পর আমরা আবার চলতে শুরু করলাম। মোহাম্মদ বাজার পার করেই আমরা আরও একটা মোড়ের কাছাকাছি চলে এসেছি।
এইটাকে বলছে শ্যাওড়াকুড়ি মোড়, সামনেই পড়বে কিছুক্ষণ পরে। এই শ্যাওড়াকুড়ি মোড় থেকে আপনি যেতে পারবেন ঝাড়খণ্ডের দুমকা পর্যন্ত। এই রাস্তাটা সোজা চলে গেছে একদম ঝাড়খণ্ড হয়ে মসানজোড়ের রাস্তা, অর্থাৎ এই রাস্তা দিয়েই মসানজোড় যাওয়া যায় এবং মসানজোড় হয়ে আপনি ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকায় যেতে পারেন। এই সামনেই দেখা যাচ্ছে ডান দিকে যে রাস্তাটা, এই রাস্তাটাই হচ্ছে মসানজোড় যাওয়ার রাস্তা। এইখান দিয়ে আপনি বাসে করেও যেতে পারেন, টোটো করেও যেতে পারেন এবং অটো করেও যেতে পারেন। সব রকমভাবে যাওয়ার যোগাযোগ রয়েছে এখান থেকে। এই মোড়টা পড়ছে সিউড়ির আগে, সিউড়ি ঢোকার আগে যে তিলপাড়া ব্যারেজ রয়েছে বা ড্যাম রয়েছে তার কিছুটা আগে এই মোড়টা পড়বে। এইখান থেকে মসানজোড় যাওয়ার রাস্তা খুব বেশি দূর নয়, বা রাস্তাটা খুব চকচকে এবং খুব সুন্দর। মসানজোড় মোটামুটি এইখান থেকে প্রায় 10 থেকে 15 কিলোমিটার মাথায় পড়বে। সামনেই দেখা যাচ্ছে তিলপাড়া ড্যাম এবং ব্রিজ। এই তিলপাড়া ব্রিজের ওপর দিয়েই চলে গেছে মোড়গ্রাম পানাগড় জাতীয় সড়ক। এখন বর্ষার শেষ, তাই ড্যামে কোনো জল দেখা যাচ্ছে না, একাধটুকু জল দেখা যাচ্ছে এবং ড্যামটা পুরো খালি রয়েছে, শুধু পড়ে বালি। তাই ড্যামের সেই জল এখন নেই। যেহেতু মসানজোড় ড্যাম এর থেকে 15 কিলোমিটার আগে আছে, অর্থাৎ পশ্চিমে ঝাড়খণ্ডে রয়েছে, তবুও এইখানে ড্যাম বানানোর উদ্দেশ্যটাই হলো বীরভূম জেলায় বিভিন্ন জায়গাতে চাষের উদ্দেশ্যে সুন্দরভাবে জল বন্টনের উদ্দেশ্যে। যেহেতু বীরভূম জেলা একটা প্রধান ধান চাষের এলাকা, তাই ধানের জন্য প্রচুর জল লাগে, সেই জন্যই এই জল সেচের উদ্দেশ্যেই কিন্তু এখানে নতুনভাবে ড্যাম তৈরি করে জলের সুবন্টন করা হয়েছে। এই ড্যামে বর্ষার সময় প্রচুর জল থাকে, যখন বন্যা আসে তখন সেইভাবে জল রেখে বাকিটা ছেড়ে দেওয়া হয়, তাই বন্যার কবল থেকেও অনেকটা রক্ষা করা যায়। এই ড্যামটার নাম হচ্ছে তিলপাড়া ড্যাম, আর এর পাশেই রয়েছে সিউড়ি মহকুমা টাউন। সিউড়ি হচ্ছে একটা সদর টাউন, যেখান থেকে বীরভূম জেলার বিভিন্ন বড় বড় সরকারি অফিস আদালত আছে। রাস্তাটা যেহেতু খারাপ, অতিরিক্ত যানজটের ফলে রাস্তাটা খারাপ হয়েই থাকে 12 মাস, তাই আস্তে আস্তে আমরা চলেছি সেই বাসে করে বাইপাস রোডের উপর দিয়ে। দেখতে দেখতে আমরা ডান দিকেই দেখতে পাবো সিউড়ি ITI ইঞ্জিনিয়ারিং কলেজ। এখান থেকে অনেক মেধাবী ছাত্র ইঞ্জিনিয়ারিং পাস করে বিভিন্ন রকম কাজে লাগেন। এটা পড়বে একেবারে সিউড়ির বাইপাস রোডের ডান দিকে, এবং বাইপাস রাস্তার ধারে ধারেই রয়েছে অনেক কোম্পানির অফিস এবং সরকারি অফিস। এই এলাকাটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। রাস্তার ধারে দেখতে দেখতে আমরা চলেছি সবাই মিলে।
এখানে আমাদেরকে ঘুরতে হবে এবং এখানে রয়েছে একটা গেট, আর এই গেটের ভিতর দিয়ে ঢুকে যেতে হবে সেই আমাদের দাতা মেহবুব শাহ অলির মাজার যাওয়ার রাস্তা বা পাথর চাপড়ির রাস্তা। এই গেট পার হয়েই প্রথমেই যে গ্রামটা পড়বে সেই গ্রামটার নাম হচ্ছে কড়িদ্ধা। আমরা এখন চলেছি কড়িদ্ধা গ্রামের ভিতর দিয়ে। কড়িদ্ধা গ্রামটি খুবই একটি সুন্দর গ্রাম এবং এখানেও রয়েছে অনেক বাজারঘাট। যেহেতু মহকুমা শহরের পাশেই লাগোয়া একটা গ্রাম, তাই গ্রামটি বেশ এখানে রয়েছে অনেক রকমের দোকানপাট, রাস্তার ধারে সারি সারি অনেক দোকান, বিভিন্ন ধরনের দোকান এবং ছোট বড় অনেক মন্দির। যেহেতু এই গ্রামটি টোটালি সনাতনী গ্রাম, অর্থাৎ সনাতন ধর্মের লোক এই গ্রামে বাস করে। কিছু সংখ্যক মুসলিমও আছে, তবুও প্রধানত সনাতন ধর্মের লোকের বসতি এই গ্রামে বেশি। তাই রাস্তার দুই ধারে দেখতে পেলাম বেশ কয়েকটি ছোট বড় মন্দির। যেহেতু আমরা বাসের ভিতরে বসে বসেই কেবিনে বসে ভিডিওটা করছিলাম, তাই ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত দৃশ্যটা দেখাতে না পারার জন্য আমি দুঃখিত। তাই বাসের ভিতর থেকে কেবিনে বসে যতটা সম্ভব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা যে রাস্তার ওপর দিয়ে চলেছি এই রাস্তাটি শুরু হয়েছে সিউড়ির, যেখানে আমরা ঘুরলাম সেখান থেকে একদম রাজনগর পর্যন্ত। কিন্তু রাজনগরের আগেও বা রাজনগর থেকে আপনি এই রাস্তার উপর দিয়ে সোজা বক্রেশ্বর হয়ে বক্রেশ্বর গ্রামের ভিতর দিয়ে আপনি দুর্গাপুর পর্যন্ত যেতে পারেন এই রাস্তার উপর দিয়ে, বা সব জায়গায় যেতে পারেন। কিন্তু মূলত যেহেতু এই রাস্তার উপরে বক্রেশ্বর এবং দুর্গাপুর পর্যন্ত খুব সুন্দরভাবে যাওয়া যায়, তাই বললাম। আর এই রাস্তায় যেতে যেতে আপনি যদি বাঁদিকে তাকান তাহলে 2 থেকে 3 কিলোমিটারের মাথায় আপনি দেখতে পাবেন দুটো উঁচু উঁচু সেই চুল্লি, যেখান থেকে ধোঁয়া নির্গত হচ্ছে, বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র। এখান থেকে খুব কাছেই, মাঠে মাঠে আপনি যদি হেঁটে যান তাই 2 থেকে 3 কিলোমিটার হেঁটে গেলেই কিন্তু আপনি বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রটা দেখতে পাবেন। রাস্তাও আছে, যাওয়ার রাস্তাও আছে, বা টোটো করে অটো করেও যেতে পারেন। তাই আমরা সেই রাস্তার উপর দিয়েই কিন্তু চলেছি। যেতে যেতে আমরা দেখলাম একটি গরুর হাট রাস্তার ডান দিকে। এই গরুর হাটটি রয়েছে পাথরচাপড়ি মাজার গেটের, যে মাজারের প্রথম যে গেট দিয়ে আমরা ঢুকবো গ্রামটির মধ্যে দিয়ে, সেই গেটের কিছুটা আগে। হাটের এটা প্রত্যেক রবিবারই কিন্তু এই হাট বসে, গরুর হাট। এছাড়াও এই হাটে অনেক কিছুই পাওয়া যায় কিনতে খুব সস্তায়, যেটা আমি শুনলাম। আমরা দেখতেই পাচ্ছি সেই আমাদের গন্তব্যস্থলের প্রথম দরজাটি, অর্থাৎ পাথরচাপড়ির যে দরজার মধ্য দিয়ে আমরা প্রবেশ করব এই গ্রামটির মধ্যে, এবং এই গেটের মধ্য দিয়েই আমাদেরকে যেতে হবে মাজার পর্যন্ত। এই গ্রামটির নাম পাথরচাপড়ি। এই গ্রামে বসবাস করেন প্রায় 75% মুসলিম এবং 25% মতো সনাতন ধর্মী মানুষ। অতীতে এই গ্রামটি ছিল এমনই একটা এবড়ো খেবড়ো জায়গায় অবস্থিত যেখানে চাষ খুব কমই হয়, অর্থাৎ ধান বা ফসলের চাষ খুব কমই হয়।
শুষ্ক মরুভূমি এলাকার মতো একটা জায়গায় এই গ্রামটি রয়েছে, যেখানেই এক অলির আবির্ভাব হয়েছিল, বা এক অলি এসে উপস্থিত হয়েছিলেন সুদূর 24 পরগনা থেকে, যার নাম দাতা মেহবুব শাহ রহমতুল্লাহ আলাইহি। তিনি এই গ্রামে এসে উপস্থিত হয়েছিলেন এবং এই গ্রামেই তিনি বসবাস শুরু করেছিলেন। আর এই গ্রামে বসবাস করতে করতেই তিনি নিজের দেহ ত্যাগ করেন এখানেই। আর সেখানেই গড়ে ওঠে আস্তে আস্তে ছোট একটা মাজার। আল্লাহই স্রষ্টা এবং আল্লাহই সৃষ্টিকুলের মালিক এবং পালনকর্তা। সমস্ত সৃষ্টি তারই এবং সমস্ত কিছু শক্তির দান তারই, সমস্ত কিছু অবদান তারই। তারই ইচ্ছায় সব কিছু হয় এবং আল্লাহ যাকে ইচ্ছা করেন তার বন্ধু হিসাবে মনোনীত করেন। তাই সেই যুগে দাতা মেহবুব শাহ অলি তার ইবাদতের মাধ্যমে তিনি আল্লাহর একজন অনুগত বান্দা এবং অলি হয়েছিলেন। তাই তার দোয়া আল্লাহর কাছে কবুল হতো, এখনও হয়। আল্লাহ তার অনুগত বান্দাদের দোয়া প্রত্যেকটাই কবুল করেন। তাই নবী, রসুল এবং অলি আউলিয়ারা এসেছিলেন মানুষের উপকারের জন্য এবং মানুষের ভালো করার জন্য। তাই অগণিত মানুষ এই অলির দরবারে আসেন তাদের মনস্কামনা পূর্ণ করার জন্য এবং তার কাছে দোয়া খায়ের করার জন্য এবং কবর জিয়ারতের জন্য। তাই অনেকের মনের আশা পূর্ণ হয়ে থাকে। তাই সময় মতো তারা নিজেদের নজরানা, খাসি, মোরগ, টাকা পয়সা ইত্যাদি দিয়ে আসেন এবং মাজার জিয়ারত করে আসেন। সেই উদ্দেশ্যে আমরাও গেছিলাম, যেখানে আমাদের দুটো খাসি ছিল, তার মধ্যে একটা ছাড়ার জন্য আর একটা সিন্ডির জন্য। এখানে গিয়ে শুনলাম সেখানকার লোকের মুখ থেকে, এইখানে যা যা নজরানা জমা হয় সবই অলির দান বক্সে জমা হয় এবং সেগুলি সরকারি ওয়াকফ বোর্ডে জমা হয় এবং সেইগুলো সেই টাকা দিয়ে এইখান থেকে অনেক এই অলির মাজারে উন্নতি সাধন হয়েছে। আগে এই সবগুলো ছিল না। রয়েছে অতিথিশালা, সেইখানে কোনো রকম টাকা পয়সা নেওয়া হয় না, আপনি নজরানা সব যেটা দিতে পারেন সেটা অলির নামেই। এখানে রয়েছে অনেক অতিথিশালা, সরকারি এবং বেসরকারি। সেইখানে আপনি খুব স্বল্প মূল্যে খুব সুন্দর থাকার জায়গা পেয়ে যাবেন, যেখানে রয়েছে স্নান করা এবং টয়লেটের ব্যবস্থা এবং রান্নাবান্না করে খাওয়ারও খুব সুন্দর উপযুক্ত সরঞ্জামও রয়েছে। আপনি যেখানে যাবেন তারাই সব কিছু ব্যবস্থা করে দেবেন। এছাড়াও যদি আপনি মনে করেন হোটেলে গিয়ে খাবো, তাহলে এইখানে সব ধরনের হোটেল রয়েছে। মুসলিম হোটেল রয়েছে, যেহেতু এটা অলির মাজার তাই ইসলাম ধর্মের লোক বেশি আসেন, তা সেই জন্য মুসলিম হোটেলই বেশি আছে। হিন্দু হোটেলও রয়েছে। এখানে রয়েছে চিকেন শপ, এখান থেকে আপনি চিকেন জবাই করা চিকেন পাবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন মাংসও পাবেন সঠিক মূল্যে, একদম ন্যায্য দামে। পাশেই রয়েছে শৌচালয় এবং সুন্দর সুন্দর বাথরুম, সরকারি বাথরুম। সামান্য পয়সা দিলেই এই বাথরুমে আপনি ব্যবহার করতে পারেন, কোনো চাপ নেই। এখানে রয়েছে অনেক কেনাকাটির জন্য 12 মাসের অনেক রকম খেলনা এবং মনোহারীর দোকান। আরও অনেক কিছুই রয়েছে, খাবার দোকান, সব কিছুরই দোকান রয়েছে।
যেহেতু এইখানে 12 মাস এই দাতা অলি মেহবুব শাহর মাজারে তার অগণিত ভক্তবৃন্দ এখানে আসেন তাদের মানামানো দিতে, তাই 12 মাসই এই দোকানগুলো চালু থাকে। সবসময় মনে হবে মেলা বসেছে। আমরা দেখেছি মেলা যখন বসে তখন এখানে প্রচুর প্রচুর লোক আসে, যেখানে বসার জায়গাও পাওয়া যায় না। এখন ফাঁকা সময়, তাই আমরা এই টাইমে এলাম। অনেক রকম চুড়ি মনোহারীর দোকান, শীতের পোশাক থেকে সব কিছুই পাওয়া যাচ্ছে। ঘুরে ঘুরে দেখলাম দোকানগুলো, বেশ ভালোই, এবং খুব যে বেশি দাম নিচ্ছে তাও নয়, ন্যায্য দামের মধ্যেই তারা বেচাকেনা করছে। এখানে এলে আপনি কখনো ঠকবেন না, তার কারণ প্রত্যেকটা ব্যবসায়ী জানে যে তারা অলির মাজারে বসে বসে তারা ব্যবসা করছে, তাই কোনো সময় তারা অন্যায্য দাম বলেন না এবং অন্যায্য কথা কখনোই বলেন না। যার যা দাম সেটাই নেন। কোনো রকম এখানে বেশি চড়া দামে কোনো রকম মানুষকে ঠকিয়ে কোনো মাল বিক্রি নানা করেন না। তার কারণ আমি বুঝলাম কী করে, আমি দেখলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্যগুলো দেখছিলাম, এবং কেনাকাটির বিষয়েও আমি দোকানদারদের চরিত্রটাকে দেখতে পেলাম। তাতে বোঝা গেল যে তারা সত্যি সততা নিয়ে ব্যবসা করছেন এবং কোনো মানুষকেই তারা বিপদে ফেলার চেষ্টা করছেন না। অর্থাৎ এইখানে আপনি এলে কখনোই কোনোভাবেই ঠকবেন না। তবে হ্যাঁ, একটা বিষয় লক্ষ্য করলাম, এখানে রয়েছে দাতা বাবার মাজারে অনেক ভিখারি, যারা 12 মাসই এইখানে থাকেন। অনেক বইয়ের দোকান আছে, অনেক বাড়ি সাজানোর অনেক রকম কাপ প্লেট এবং নানা রকম সামগ্রীর দোকান। দোকানগুলো খুব সুন্দর সুসজ্জিত। তাই দেখতে দেখতে সময়টা খুব সুন্দরভাবে কাটছিল। দোকানগুলো দেখতে দেখতে চলে গেলাম সদর দরজার দিকে, যেটা রয়েছে মাজারের ঠিক দক্ষিণ সাইডে। সামনের দিকে হেঁটে যাচ্ছি, এইটা হচ্ছে মাজারের প্রধান গেট, যেটা রয়েছে একেবারে দক্ষিণ সাইডে। আর এই দৃশ্যটাই বিভিন্ন জায়গায় আপনি বিভিন্ন চ্যানেল এবং বিভিন্ন ওয়েবসাইটে দেখতে পাবেন। সুন্দর একটা দরজা, খুবই সুন্দর দরজা, যেটা তৈরি করা হয়েছে খুব সুন্দর পদ্ধতিতে এবং খুব সুন্দরভাবে। পুরো কংক্রিটের তৈরি এই দরজাটি। তার একটু আগে দরজার সামনেই ডান দিকে পড়বে লঙ্গরখানা। এই লঙ্গরখানা এইখানে মাজারে আগত প্রতিটা দর্শনার্থীর জন্যই রান্নাবান্না করা হয়, খিচুড়ি, ভাত। আপনি যদি আপনার ইচ্ছা হয় আপনি এখানে এসেও খেয়ে নিতে পারেন, তার জন্য কোনো পয়সা লাগে না। তার কারণ এটা লঙ্গরখানাটা খোলা হয়েছে দাতা বাবার মাজারে আগত প্রত্যেকটা দর্শনার্থীর জন্যই। তাই অনেকেই হাত বাড়িয়ে নিচ্ছেন খাবার। আর এখানে বসে খাওয়ার জায়গা রয়েছে, খুব সুন্দরভাবে আপনি বসে খেতে পারবেন।
আমরা চলে গেলাম সেই অতিথিশালায়, যেখানে সরকারি অতিথিশালা রয়েছে, বেশ কয়েকটি বড় বড় হল ঘর। আমরা ছিলাম প্রায় ৪৫ জন, তাই আমরা বড় দেখে একটা হল ঘর নিয়ে নিলাম। এবং পাশেই রয়েছে কিছু গাছ লাগানো, সুন্দর সুন্দর গাছ লাগানো এবং রান্নাশাল। ভিতরের রুমগুলো খুব সুন্দর এবং ভালো। বাথরুম প্রত্যেকটা রুমেই রয়েছে এবং স্নানের জায়গা এবং টয়লেটের জায়গা খুব সুন্দর, কোনো রকম অপরিচ্ছন্ন নয়। তারপরেই আমি চলে গেলাম মাজারের উদ্দেশ্যে। আমি ঢুকলাম প্রথম উত্তর দরজা দিয়ে। সেখানে ঢুকে ঢুকে দেখলাম কিছু ফকির। এখানে তারা লাইন দিয়ে নিজের বাটিটা রেখে দিয়েছেন। এখানে যে যার ইচ্ছা মতো দান করতে পারেন, 2 টাকা, 1 টাকা, 5 টাকা, 10 টাকা, কোনো চাপ নেই। আপনাকে কোনো রকম দাবিও নেই তাদের। অসহায় অবস্থায় বসে থাকেন তারা। এখানে প্রত্যেকটা দর্শনার্থী আসেন এবং তাদেরকে 2 টাকা, 1 টাকা দান করে যান। তারা এই অলির মাজারে এসেই এনারা তাদের জীবনযাপন করছেন। মানুষের দয়ায় এবং এই অলির দয়ায় আপনি 3টে দরজার যেখানেই যাবেন সেখানেই দেখতে পাবেন অনেকগুলি ফকির মিসকিন বসে আছে, সারি সারি তাদের বাটিগুলো লাগিয়ে রেখে। তাদেরকে 2-1টি টাকা দিলেই তারা খুশি হয়ে যায়, আপনার জন্য দোয়া করে। তাই এখানে তাদেরকে দিয়ে কখনোই ঠকবেন না এবং তারা জোরাজোরিও করে না। আর পাশেই রয়েছে এই অজুখানাটি। লম্বা একটা বিশাল লাইন, যেখানে বসার খুব সুন্দর উপযুক্ত জায়গাও রয়েছে। আপনি বসে সুন্দরভাবে উজু করে তারপরে আপনি মাজারে প্রবেশ করতে পারেন এবং মসজিদে নামাজ পড়তেও পারেন। খুব সুন্দরভাবেই অজুখানাটি তৈরি করা হয়েছে। আমি অজু করলাম, অজু করার পরে আমি মাজারে প্রবেশ করলাম। এখন নামাজের টাইম কাছাকাছি হয়ে গেছিল, তাই আমার নামাজের জন্য প্রস্তুতি নিলাম, জোহরের নামাজ পড়ার জন্য। মসজিদটা নামাজ পড়ার সময় ঢুকে দেখলাম মসজিদটাও খুব সুন্দর। 2 তল বিশিষ্ট এই মসজিদ। মসজিদটা খুব একটা বড় না হলেও কিন্তু খুব সুন্দর। এবং মাজারের সামনে খুব সুন্দরভাবে মার্বেল পাথর দিয়ে তৈরি করা হয়েছে মাজারের প্রাঙ্গণটি, যেখানে বসে আপনি অনেক তৃপ্তি পাবেন। এখানেও কিছুক্ষণ বসলাম এবং অনেকে আরও বসেছিল, বিভিন্ন জায়গার লোক যারা অপরিচিত। 2-4 জন করে অবশ্যই বসে তারা কি যেন চিন্তা করছিল, ঠিক বুঝতেই পারছি না। মাজারটা খুব সুন্দরভাবে বানানো হয়েছে। এই মাজারের অনেক নিচেই রয়েছে আসল মাজার, অর্থাৎ যেখানে শুয়ে আছেন সেই আল্লাহর অলি হযরত দাতা মেহবুব শাহ। শুনলাম, আমি যদিও দেখিনি, তবে শুনলাম এই দিক দিয়ে সিঁড়ি বেয়ে উঠে আপনি মাজার দেখতে পাবেন। এটা মাজারের উত্তর সাইড। এখানে এই ঘরগুলিতে রাখা হয় মাজারের উদ্দেশ্যে নিয়ে আসা নানা রকম নজরানা, খাসি এবং বিভিন্ন জিনিসপত্র। তারপরে মাজার থেকে বেরিয়ে আপনি উত্তর সাইডে পাবেন স্নান করার
সেই বড় পুকুরটি। চারিদিকে ঘাট বাঁধানো, মহিলাদের সাইড আলাদা, পুরুষদের সাইড আলাদা। যেহেতু এটা একজন অলির মাজার এবং মাজারের এলাকা, তাই ইসলামের নিয়ম শৃঙ্খলা অনুসারে এই পুকুরটির প্রত্যেকটা ঘাটই তৈরি করা হয়েছে। মা বোনেদের সাইড আলাদা এবং ভাইজানদের সাইড আলাদা, অর্থাৎ কেউ কাউকে স্নান করার সময় দেখতে পাবে না, সেরকমভাবে তৈরি করা আছে পাশাপাশি। মা বোনেদের বা মহিলাদের কোনো রকম অসম্মান না হয় তার জন্যই ইসলামের দৃষ্টিকোণ থেকে তৈরি করা হয়েছে এই পুকুরটি। আবার আমরা ফিরে এলাম মাজারে। সেখানে স্নান অজু সেরে অনেকে আসছেন, অনেকে যেহেতু নামাজের টাইম তার লেগে নামাজ পড়ছেন এবং অনেকেই মাজারের ভিতরে যাচ্ছেন তাদের সেই আকর্ষণীয় জায়গা দেখার জন্য এবং সেই অলির মাজারের দর্শন করার জন্য এবং তাদের মনের নানা রকম আকুতি কাকুতি মিনতি জানানোর জন্য, যাতে তাদের দোয়া আল্লাহর কাছে কবুল হয়। তাই আমিও মাজারের ভিতরে ঢুকলাম। মাজারের ভিতরের দৃশ্যটি খুব সুন্দর। উপরে খুব সুন্দরভাবে ডেকোরেটিং করা আছে এবং মাজারে আমি যতক্ষণ দাঁড়িয়েছিলাম দেখলাম চাদরের পর চাদর পড়তেই আছে। এখানে সবাই যারা আসছেন তারাই অলির মাজার জিয়ারত করছেন, পাশে বসে বসে দোয়া দরুদ পড়ছেন এবং তাদের মনাগতগুলো অলিকে বলছেন। এই দৃশ্যই সেখানে দেখলাম। অনেকে সিন্নি নিয়ে আসছেন, সেই সিন্নিগুলো এখানের যারা খাদেম আছেন তারা নিয়ে নিচ্ছেন এবং তার থেকে আবার কিছু অংশ দিয়ে দিচ্ছেন। এখানে দেখলাম নজরানা বাক্স দুটো বড় বড় রয়েছে। এখানে যারা আসছেন তারা অনেকেই পয়সা ভরে দিচ্ছেন, টাকা ভরে দিচ্ছেন। তাই যদি আপনি আসেন অবশ্যই মাজারটা পুরো ঘুরে ঘুরে দেখবেন। তাই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সঙ্গে থাকুন। ধন্যবাদ। খোদা হাফেজ। আবার দেখা হবে। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং বন্ধু বান্ধবদেরকে শেয়ার করুন।